আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। আজ 10ই মহরম, পবিত্র আশুরা। শোক, ত্যাগ আর প্রতিবাদের গৌরবময় স্মৃতি বিজড়িত একটি দিন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর আবেগে দিনটিকে স্মরণ করা হয়। এদিন মুসলমানরা নানা ইবাদাত, দোয়া মুনাজাত এবং সমাজ কল্যাণমূলক কাজের মধ্য দিয়ে কারবালার আত্মত্যাগের মহিমা স্মরণ করেন। শিয়া মতালম্বীরা ইমাম হোসেনের শোকে মাতমের পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করেন। দিনটি মুসলিম উম্মার কাছে গভীরভাবে শোকাবহ ও তাৎপর্যপূর্ণ। 61 হিজরির আজকের এই দিনেই কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। তাজিয়া মিছিলের খবর জানাতে দর্শক যাচ্ছি হোসেনি দালান এলাকায়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, প্রতি বছর হোসেনি দালান এলাকা থেকে যেই ঐতিহ্যবাহী মিছিল বের হয় সেটি এবছর বের হয়েছে কিনা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলের প্রস্তুতি প্রায় শেষ। কিছুক্ষণের মধ্যে এই মিছিলটি শুরু হবে। পুরান ঢাকার গলি ধরে বকশীবাজার, এরপরে নিউ মার্কেটের সামনে হয়ে যে মিরপুরে যে রোডটি গেছে ঢাকা কলেজের সামনে দিয়ে সেই মিছিলটি বের হয়ে সিটি কলেজের সামনে দিয়ে বাম পাশ হয়ে ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডে যেয়ে এই মিছিলটি শেষ হবে। এবং নানা বয়সী মানুষ এই মিছিলে যুক্ত হয়েছেন। আর আমি দেখলাম যে নতুন প্রজন্ম অর্থাৎ ছোট বাচ্চাদেরকেও এই মিছিলে নিয়ে আসা হয়েছে। বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, তাদের বক্তব্য যে ইসলামকে সমুন্নত রাখতে ইমাম হোসেনের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের কাহিনী তাদের নতুন প্রজন্মের কাছে সেই শিক্ষাটি তারা দিতে চাচ্ছেন। এবং সারা বিশ্বে আমরা যেটি দেখেছি যে ইসলামের বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, সেখান থেকে যাতে সবাই মিলে অর্থাৎ সারা বিশ্বর মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে এই যে জুলুম অন্যায়ের বিরুদ্ধে যাতে তারা প্রতিবাদ করতে পারে, সেই বার্তাটা, সেই শপথটাও তারা এই মিছিল থেকে নিতে চাচ্ছেন। এবং মিছিলটি যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয়, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মিছিলের সামনের দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, মাঝে এবং পিছনেও রয়েছেন, যাতে শান্তিপূর্ণভাবে এই মিছিলটি শেষ হয়। তবে আমরা অন্যান্যবার যেটি দেখেছি, এই মিছিলে যাতে কাঁচি, ছুরি, চাপাতি, তলোয়ার যাতে ব্যবহার না হয় সেটি নিষিদ্ধ করা হয়েছে। সেগুলোতে অনুরোধ করা হয়েছে এগুলো যাতে তারা ব্যবহার না করেন এখানে। তবে এখন এই মিছিলটি প্রস্তুতি প্রায় শেষ। যেটি বললাম যে কিছুক্ষণের মধ্যে মিছিলটি শুরু হবে এবং মিছিলের সাথেই আমরা থাকব। এবং এই মিছিলের সবশেষ অর্থাৎ এই শোক যে শোভাযাত্রার সবশেষ তথ্য দর্শকদেরকে জানিয়ে দেব। দর্শক, আমরা ছিলাম হোসেনি দালান এলাকায়, এবারে চলে যাব মোহাম্মদপুর এলাকায়। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আবির আহমেদ। আবির, আজ আশুরা উপলক্ষে শিয়া মসজিদ এলাকায় কি পর্যায়ের প্রস্তুতি দেখছেন, কেমন দেখছেন, সবশেষ আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায়। তবে এটি তাজিয়া মিছিল নয়, এটি শোক মিছিল। তাজিয়া মিছিল এখন শুরু হবে না, তাজিয়া মিছিলটি কিন্তু বিকাল নাগাদ শুরু হবে। আজকের এই দিনে প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেনকে কিন্তু কারবালার প্রান্তরে তিনি নিহত হন, সেই স্মরণে কিন্তু এই মিছিল করা হয়, এই শোক মিছিল করা হয়। সকাল থেকে কিন্তু এই মিছিলের বিভিন্ন আনুষ্ঠানিকতা হয়েছে। এখানে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করছে। মূলত শিয়া সম্প্রদায়ে যারা রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করেছেন। এই মিছিলে দেখতে পাচ্ছি, আপনাকে দেখাতে চাচ্ছি যে কিছু প্রতীক হিসাবে কিছু ছবি ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ মুসলমানদের উপরে যে বর্বর হামলা করা হচ্ছে, সেই হামলা করা হয়েছিল এই ইসরায়েল যে হামলা করেছে গাজা এবং ইরানের উপরে, সেটিও কিন্তু এই মিছিলের মাধ্যমে প্রতিবাদ তারা জানাচ্ছে। এখন পর্যন্ত এই মিছিলগুলো এখান থেকে বের হয়ে বেশ কয়েকটি মিছিল তারা একসাথে অংশগ্রহণ করে মিছিলগুলো কিন্তু একত্রিত হবে ফার্মগেট এলাকায় এবং সেখান থেকে আনুষ্ঠানিকভাবে তারা বিভিন্ন জায়গায় চত্বর দিবেন। এরপরে দুপুর নাগাদ কিন্তু তাজিয়া মিছিলটি বের হবে। এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, তারা বলছেন যে এই মিছিলটি শুধু ইমাম হোসেনকে স্মরণ করার জন্য নয়, মুসলমানদের উপর বিভিন্ন সময়ের যে বর্বর হামলা করা হয়েছে তার প্রতিবাদ জানানো হচ্ছে এই মিছিলের মূল উদ্দেশ্য। এছাড়াও বিভিন্ন সময় যে মুসলমানদের উপর হামলা করা হয় সেটির প্রতিবাদও কিন্তু এই মিছিলের মাধ্যমে জানানো হয়। তো এটি ছিল মোহাম্মদপুর এলাকা থেকে আমার কাছে সর্বশেষ।
আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম তাজিয়া মিছিলের খবরাখবর। বিনিয়োগের স্থবিরতার কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি দেশের ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। সবশেষ গেল মে মাসে খাতে বার্ষিক ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 6.95%, যা গেল 3 মাসের মধ্যে সবচেয়ে কম। বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমার পেছনে রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি সুদ হারের ক্রমাগত বৃদ্ধি, তারল্য সংকট এবং সরকারের অতিরিক্ত ব্যাংক ঋণ নির্ভরতাকেই দায়ী করছেন অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্টরা। রিপোর্ট করেছেন আরাফাত ইসলাম। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বাড়িয়ে 10% করায় বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের সুদহার বেড়ে দাঁড়িয়েছে 16%। সুদহার বেড়ে যাওয়ায় বেসরকারি খাতের ঋণ প্রবাহে স্থবিরতা দেখা দিয়েছে। মে মাস শেষে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 6.95%। গত বছর যা ছিল 10%-এর বেশি। এর আগে সবশেষ গত ফেব্রুয়ারিতে ঋণ প্রবৃদ্ধি সবচেয়ে কম 6.82%-এ নেমেছিল। সেই হিসাবেও গত 3 মাসের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, চলমান মুদ্রানীতির কারণে ঋণ নিতে আগ্রহী হতে পারছেন না উদ্যোক্তারা। আমাদের সংকোচনমূলক মুদ্রানীতি এবং রাজস্ব নীতির কারণে কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে ইনভেস্টমেন্ট কমছে। প্রায় আমাদের 30% ওয়ার্কিং ক্যাপিটাল ফ্লো কমে গেছে রিকোয়ারমেন্টের তুলনায়। সো এই ফলে যেটা হচ্ছে, এটার থেকে আমরা একটা বড় ধরনের একটা সংকট ক্রিয়েটেড হয়েছে যে এক্সিস্টিং যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো আছে তাদেরকে চালিয়ে রাখাটাই আসলে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সো এই পলিসির ফলেই কিন্তু ব্যাংকের দুর্বলতাটা আরও বাড়ছে এবং এটা সবচেয়ে বেশি বেড়েছে আমরা মনে করি যে আপনার এনপিএল এর ডেফিনিশন যে 6 মাস থেকে 3 মাসে নামিয়ে দিলাম আমরা, সেটার কারণে আমি মনে করি ইটস টাইম টু রিভার্স ইট। কারণ এই মুহূর্তে যদি আমরা এই পলিসিটাতে কন্টিনিউ করি তাতে ইকোনমিতে একটা লং টার্ম ড্যামেজ ক্রিয়েটেড হতে পারে। এছাড়া বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ নেয়া কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। সরকার যদি বেশি বেশি লোন ব্যাংকিং সিস্টেম থেকে নেয় তাহলে সেটা বেসরকারি খাতে যে ঋণ প্রবাহের উৎস সেখানে কিন্তু টান দেয়। কিন্তু এই সিস্টেম থেকে যদি আমরা বের হতে চাই তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে যে সরকারকে ওই ব্যাংকিং সিস্টেম থেকে সে যেন কম লোন নেয় সেই জায়গাটা তৈরি করতে হবে। এবং সেটা তৈরি করার উপায় হচ্ছে যদি সরকার তার রাজস্ব আয়ে অধিকতর যদি গতি দেখাতে পারে। বেসিক কতগুলো প্রিকন্ডিশনস আছে যার মাধ্যমে আমরা ব্যক্তিগত বিনিয়োগকে উৎসাহিত করতে পারি। আইন শৃঙ্খলা একটি, তারপরে জ্বালানি খাতের যে বা জ্বালানি নিরাপত্তা এটা নিশ্চিত করা। কাজে আমি বলবো যে বিনিয়োগের পরিবেশে যে উন্নতি হচ্ছে এটা কিন্তু খুবই সম্ভব গতিতে। এই জায়গাটা আমাদেরকে আরও অধিকতরভাবে বেগবান করতে হবে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বরগুনার একটি প্রাইভেট ক্লিনিকে জরায়ু অপারেশনের সময় ব্যবহৃত একটি ফোরসেপ রোগীর পেটের ভেতরে রেখেই সেলাই করে দিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনার দীর্ঘ 7 মাস পরে সম্প্রতি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে আরেকটি অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয় সেই ফোরসেপ। ভুক্তভোগী রোগীর অবস্থা এখন সংকটাপন্ন। চিকিৎসার ব্যয় সামলাতে সর্বশান্ত রোগীর পরিবার। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন 60ঊর্ধ্ব নারী কোহিনুর বেগম। পেটের ভেতরে পচন ধরেছে তার। শরীর খারাপ, আমার অসুস্থ, আমি একটু কথাও কইতে নি, একটু কার সাথে তারি নিয়ে আমার শরীরে এত ব্যথা, দিন রাত কাঁদতে কাঁদতে আমার দিন যায়। আমার শাশুড়ি অপারেশন হয়েছে, তাদের কাছে অনেকবার গেছি, তারা গুরুত্ববান কোনোদিনও দেখে নাই। আমার মা কতক্ষণ বাঁচবে তা জানি না। এই ঘটনার আমরা বিচার চাই। বরগুনা শহরের প্রাণকেন্দ্রে কুয়েত প্রবাসী হাসপাতাল। এখানেই কোহিনুর বেগমের জরায়ু অপারেশন হয় 2024 সালের 18 নভেম্বর। অপারেশন করেন বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার ফারহানা মাহফুজ এবং ওই ক্লিনিকের নিয়মিত চিকিৎসক ডাক্তার সাফিয়া পারভিন। অপারেশনের পর থেকেই ধীরে ধীরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কোহিনুর বেগম। এরপর দীর্ঘ 7 মাস পরে গত 18 জুন আরেকটি অপারেশনের মাধ্যমে সেই ফোরসেপ অপসারণ করেন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। আমি তো ইচ্ছা করে করি না যে তার পেটের মধ্যে ওটা দিয়ে রেখে আমি চলে আসছি। ইচ্ছা করে রোগীর ক্ষতি করার জন্য করবো? কখনোই তো করবো না। কোনো ডাক্তার করে, কোনো সার্জনই তো করে না। আর যদি ভুল হয়ে থাকে এটা তো মানুষ মাত্রই ভুল হয়। বরাবরের মতো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগের।
এই বিষয়টি আমাদের কাছে এখনও অভিযোগ আকারে আসেনি বা এ বিষয়ে আমরা এখনও অকেবল না। আমরা যদি কোনো এ বিষয়ে কোনো তার কমপ্লেইন পাই আমরা যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেব। কুয়েত প্রবাসী হাসপাতালের মতো এমন সব দায়িত্বহীন ও বাণিজ্যিক ক্লিনিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে রাজধানীর মগবাজারে একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল 87 বছর। তিনি বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান এবং অসংখ্য গুণাগ্রহী ও ছাত্রছাত্রী রেখে গেছেন। অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশনসের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন কলেজের বাংলা শিক্ষক ছিলেন। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে। শিরোনামে এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।